উনি পেছন থেকে বের কইরা কোনো বিচার বিবেচনা না করে আমি একজন স্টুডেন্ট কিনা বা আমি একটা কোন ফ্যামিলির সন্তান, কার মার কোল খালি হবে, কোনো কিছু নির্বেক জাস্টিফাই না করে একদম কাছ থেকে আমাকে গুলি করে। আমাকে না, আমার গায়ে একটা ধাক্কা লাগছে, আমার মনে একটা ধাক্কা লাগছে। আমি কনসিয়াসে আসতে আসতে দেখি যে আমি ব্লাঙ্ক হয়ে যাইতেছি, চোখে মুখে অন্ধ হয়ে যেতেছে, বাট আমি কিছু বুঝতে পারতেছি না। যখন আমি নিজের দিকে তাকালাম দেখি যে আমার ব্ল্যাক কালার প্যান্ট রক্তে লাল হয়ে গেছে, আমার পেট, কাপড়, টি শার্ট, মানে আমার মাংসপেশি ছিঁড়ে আমার ভেতরের অন্তঃস্থল নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। তো ব্যাপারটা আমার কাছে মানে খারাপ লাগে নাই, ভয়ও লাগে নাই, অবাক লাগছে। তারা তাদের গায়ের পাঞ্জাবি খুইলা, কাপড় খুইলা আমাকে বাঁধছে, বাইরে আমাকে রিক্সায় তুলছে। আমি চিনিও না, তারা আমার জন্য কান্না করতেছে। স্যার, আমার ফ্যামিলিকে জানায়েন না, আমার মা বাবা মানতে পারবে না, ওনাদের বয়স হয়ে গেছে, ওনারাও খুব অসুস্থ, ওনারা মানতে পারবে না। তো উনি জোর করে ঢুকছে, ঢুকার পর আমার সাথে রুডলি বলছে, হ্যাঁ আসছোস, দেখ মনে, বাসা কই, ফ্যামিলি কই, কি করে, কি থাকে। আমি না মানে বুঝতেছিলাম না। ডিবি হারুন নিজে উনি ভিডিও করতেছে আমাকে আর এই কথাগুলো বলতেছে। আইসিইউ থেকে বের হয়েছে, বের হয়ে ডক্টরের যারা ছিল, ডিউটি ডক্টর আইসিইউ, তো উনাকে বলতেছে যে আমরা ওদেরকে গুলি করছি মেরে ফেলার জন্য, ওরা দেশদ্রোহী, ওদেরকে গুলি করছে মেরে ফেলার জন্য, আপনারা কেন চিকিৎসা দিচ্ছেন। তো প্রায় প্রথম দিনে, প্রথম রাতে আমার ওটি বাবদ সবকিছু মিলে প্রায় 1.5 লাখ টাকা দেওয়া হয়। আর আমি মেডিকেলে ছিলাম প্রায় 10-12 দিন, প্রায় আমার 4.5 লাখ টাকা মেডিকেলে দেওয়া হয়েছে। তো এগুলো দেওয়ার পর আমার বাবার মেরুদণ্ড শেষ। আমরা যদি বাইচে থাকতাম বা সরকার যদি থাকতো, দেখা গেছে আমরা হইতাম দেশের সব থেকে বড় টেররিস্ট। আমাদের দিনগুলো হয়তো অন্য জায়গায়, আয়না ঘরে। আমার ডান পাশের কিডনি ড্যামেজ, এখনো ভেতরে আরো সেটার উপরে বুলেট আছে। আর যে কিডনি ড্যামেজ ওইখানে প্রায় 18 থেকে 22টা বুলেট শুধু কিডনিতে। আর দাড়ি ভুড়ি তো সব কেটে কেটে বাদ দিছে। বহিরাগত কিছু কারণে আমার ওই ফুড কার্টটা একটা মাত্র সম্বল, আমার লাস্ট পুঁজি, ওটাও ভেঙে দেওয়া হয়। তা আমি পুরো নিশ্চয় হয়ে যাই। রাজলক্ষ্মীতে এখন একটা ছোট্ট, অনেক স্ট্রাগলের পর একটা ছোট্ট ফুড কর্নার দিছি। তো এখন আর কি ওইটার ভিতরে ফোকাস দিচ্ছি। আর আমি এখন এসএসসি ক্যান্ডিডেট। 19 জুলাই ওদের ছিল শুক্রবার, উত্তরাতে আসি সকালবেলা। আমি কাউকে চিনি না, আমার ফ্রেন্ডরাও আসতে পারে না, ওদের ফ্যামিলি থেকে না করছে। তো এইখানে আসার পর আশেপাশে মেডিকেলের স্টুডেন্টরা, নার্সিংয়ের স্টুডেন্টরা, আরও বিভিন্ন ইউনিভার্সিটি ফ্যাকাল্টির স্টুডেন্টরা ছিল, তাদের সাথে কথা বলি যে ভাইয়া আমি আসছি, আমার কাছে এগুলো আছে। তো ভাইয়ারা খুবই অ্যাপ্রিসিয়েট করে যে না তুমি আসছো, ভালো হয়েছে। তো সকাল 9টা থেকে আমি উত্তরায় এখানে আসি। আসার পর সবার সাথে অবজার্ভ করতেছি রাজলক্ষ্মীর অবস্থা কি, আবদুল্লাপুরের অবস্থা কি। 9:30টার দিকে প্রায় ঠিক এইখানেই অনেকগুলো পুলিশের টিম ছিল, তারা একজোট হয়ে স্যুট মুট একদম খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমরা তাদের অ্যানিমি এরকম একটা ব্যাপার ছিল, দাঁড়ায় আছে। তো তখনই আর কি আপনার এই যে ঠিক রাজুক কমার্শিয়াল মার্কেটটা, এটার পেছন থেকে আপনার ছাত্রলীগ অ্যাটাক করে। ঠিক সেম লাঠি সোঠা, আপনার দা বটি কোপ। তা আমরা ছিলাম পেছনে, আমরা আমাদের ব্যাকআপ প্ল্যান রেডি করতেছিলাম। আমরা যাদের কেউ গার্ডিয়ানরা স্যালাইন, খাবার পানি এগুলো আনতেছিল, আমার কাছে যেগুলো ছিল এগুলো আমরা ডিসকাস করতেছিলাম কি করা যায়। তো হঠাৎ করে দেখি কি যে চিল্লাচিল্লি, গোলাগুলি। তো আমরা সামনের দিকে ফোকাস করে দেখি যে আমার সব ভাইয়েরা, আপুরা ব্লাড নিয়ে ফিরতেছে। একটা আপু, ও হিজাব পরা, ওর ঘাড়ে কোপ লাগছে, ওর এই পাশে হিজাবটা পুরো ব্লাডে মাইখা গেছে। একটা ভাইয়া, ওর চোখের পুটলি, মানে চোখের যে মনিটা, এটা বের হয়ে এখানে ঝুলতেছে। আরেকটা ভাইয়ার সবাই ধৈর্য নিয়ে আসতেছে। দেখার পর আমরা পেছনে যতগুলো স্টুডেন্ট ছিলাম, আমরা সবাই সামনের দিকে আগাই যে না, গতকালকে যা গেছে, আজকে কোনোভাবেই না, ভাইদেরকে শেল্টার দিতে হবে, বাঁচাইতে হবে। তো আমরা আসি এখানে, ঠিক সেম প্লেসে আসার পর তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাই। তো আমারও অনেক মানে গায়ে আঘাত লাগে, এখনও মায়ের দাগ আছে আমার গায়ে। তো পরবর্তীতে আমি সহকারে আরও কিছু ভাইয়ারা ছিল, আমাদেরকে টার্গেট করে যে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ফার্স্ট এড দিতেছি, মেবি আমরা আন্দোলনের মাথা বা আমরা ব্যাকআপ দিচ্ছি। তো তাদের একটা মিসকনসেপ্ট ছিল। সেই মুহূর্তে আজান দিল জুমার নামাজ। আমরা ভাবলাম যে আচ্ছা ভাই, বাঁচবো না মরবো জানি না, চলেন সবাই মিলা লাস্ট জুমাটা পড়ি। আমরা সবাই মুসল্লিরা মসজিদে ঢুকছে, আমরা আন্দোলনকারীরা পরে ঢুকি। তো আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হই। বের হওয়ার পর আমাকে স্পেশালি তাক করে দেখে যে আমি বের হচ্ছি মসজিদ থেকে, তখন আমাকে তাক করে ফায়ার করে, গুলি করে। তো আমার জিনিসটা আরও খারাপ লাগে যে মসজিদ থেকে এখন মুসল্লিরা বের হবে, শুধু স্টুডেন্ট না, শুধু আন্দোলনকারী না, সবাই বের হবে। তো
তাহলে এখন কেন নির্বিশেষে নির্বাকে কোনো জাস্টিফাই না করে ফায়ার করবে? প্রচুর অকথ্য ভাষায় গালাগালি। তা আমি ডিরেক্ট বলছি দূর থেকে যে ভাই এখন মানুষ বেরোবে, মুসলিরা বেরোবে, অ্যাটলিস্ট এখন কেন ফায়ার করতেছেন? আপনাদের কি ঠেকা লাগছে? আপনার দায়বদ্ধতাটা কি একটু বলবেন? আমাদের হাতে কোনো অস্ত্র আছে? আমরা কি কোনো ইট পার্কেল ছুটতেছি? আপনারা টিয়ার শেল মারতেছেন, আপনারা ছাত্রলীগ দিয়ে আমাদের উপর হামলা চালাইতেছেন, গুলিয়ে করতেছেন। ইতিমধ্যে তখন আমাদের অনেক বড় ভাইরা মেডিকেল ট্রান্সপোর্ট আমরা করে দিছি, পাঠাই দিছি। ইভেন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, এখানে আরও মেডিকেল স্টুডেন্টরা ছিল, আমরা নিজে 2টা আপুকে সেলাই করছি, 2টা আপুকে ওর হাতের এখানে সেলাই করে আমরা মেডিকেল পাঠাইছি। মেডিকেলে অনেক রাশ, ফার্স্ট এড পাইতে পাইতে অনেক রক্তকরণ হয়ে যাবে। আমরা বুঝতেছি, আপনারা কেন বুঝতেছেন না? আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি, আপনারা না। অ্যাটলিস্ট আপনারা ফায়ার তো স্টপ করতে পারেন। আমার ইন্টেনশন ছিল এরকম। তো পুলিশের যে টিমটা ছিল প্রায় ওখানে প্রায় 150-200 পুলিশ, তারা পরবর্তীতে এমন একটা প্রিটেন্ড করছে, আচ্ছা ঠিক আছে দ্যাটস ফাইন, আমরা আর গুলি করবো না, তোমরা আসো কথা বলি, মিউচুয়াল করি, নেগোসিয়েশন করি। আমি জানি যে তারা সিনিয়র পার্সন, তারা বুঝে আমাকে কি সর্বোচ্চ চড়থাপ্পড় দিবে বা একটা বাড়িই দিল, তাতে আমার কি আসে যায়? আমার থ্রুতে যদি একটা গন্ডগোল অফ হয়ে যায় বা আমরা যদি বাসায় যেয়ে শান্তিতে একটু লাঞ্চ করতে পারি ফ্যামিলির সাথে, এটা আমার জন্য গর্বের। আমি আমার মানে গভীর দৃঢ় বিশ্বাস নিয়ে আগাই যে না, আমি হয়তো বা কিছু করতে পারবো। আমি জাস্ট একটু আগাই, তারাও তাদের টিম থেকে 2জন পুলিশ দৌড়ে আমার দিকে আসে, এসে ডিরেক্ট আমার কোমরের বেল ধরে ফেলে, দৌড়ে ধাক্কাধাক্কি করতেছে যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। খুবই রুড, ঠিক সেম প্লেসে এই জায়গায় খুবই রুড। তা আমি বলতেছি যে ভাইয়া আমি যাবো না, আমি কেন যাব? তো উনি আমার কোমরে বেল ধরছিল, আমি জাস্ট হাতটা ছিটকায় এক স্টেপ পিছনে আসছি। তো সিনিয়র পার্সনটা আমাকে বলতেছে যে তুই যাবি না, আচ্ছা ঠিক আছে, তুই যাবি না, আচ্ছা ঠিক আছে। গণমাধ্যমে যেসব ছবিগুলো প্রচার হয়েছে সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওনার পেছনে একটা শর্টগান লুকানো। উনি পেছন থেকে বের কইরা কোনো বিচার বিবেচনা না করে, আমি একজন স্টুডেন্ট কিনা বা আমি একটা কোন ফ্যামিলির সন্তান, কার মার কোল খালি হবে, কোনো কিছু নির্বেক জাস্টিফাই না করেই একদম কাছ থেকে আমাকে গুলি করে তারা দৌড়ে তাদের টিমে চলে যায়। আমাকে না, আমার গায়ে একটা ধাক্কা লাগছে, আমার মনে একটা ধাক্কা লাগছে। আমি কনসিয়াসে আসতে আসতে দেখি যে আমি ব্লাঙ্ক হয়ে যাইতেছি, চোখে মুখে অন্ধ হয়ে যেতেছে, বাট আমি কিছু বুঝতে পারতেছি না। যখন আমি নিজের দিকে তাকালাম দেখি যে আমার ব্ল্যাক কালার প্যান্ট রক্তে লাল হয়ে গেছে, আমার পেট, কাপড়, টি শার্ট, মানে আমার মাংসপেশি ছিঁড়ে আমার ভেতরের অন্তঃস্থল নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। তো ব্যাপারটা আমার কাছে মানে খারাপ লাগে নাই, ভয়ও লাগে নাই, অবাক লাগছে। একটুও ভয় লাগে নাই, বা ব্যাপারটা অবাক লাগছে যে একটু আগে সবার সাথে হাসি মুখে গল্প করলাম, সবাই মেডিকেলে পাঠাইলাম, আম্মু একটু আগে কল দিল, আমি বলছি যে নামাজ পড়ে আসতেছি, আমি কি বাসে যেতে পারবো? এটা আমার শেষ। আমি নিজেকে জাস্ট নারী বুড়িগুলো গ্যাদার করে নিজের প্রসারিত করে আমি স্টেপ বাই স্টেপ রোডে ক্রস করতেছিলাম। তখনও যে সাইড থেকে মসজিদ থেকে যারা বের হচ্ছে বা ওই পাশের পথযাত্রী যারা ছিল দূর থেকে চিল্লাচিল্লি করতেছে, আহাজারি করতেছে যে ওরা কেন মারলো, ওরা আমাকে আসতেও পারতেছে না, ধরতেও পারতেছে না, তখনও তাদেরকে আমাকে তাক করে গুলি করতেছে। তা আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আমি রোডটা ক্রস করি। তখন ওই পাশে যারা ছিল ওরা আমাকে চিনতও না, সারাদিন যে আমি দৌড়াদৌড়ি করলাম, শ্রম দিলাম, তারা আমাকে দেখেও নাই। তারা তাদের গায়ের পাঞ্জাবি খুইলা, কাপড় খুইলা আমাকে বাঁধছে, বাইধা আমাকে রিক্সায় তুলছে, আমি চিনিও না। তারা আমার জন্য কান্না করতেছে, আমাকে বলতেছে ভাইয়া তুমি কে, তোমার তো সাহস কেন, তুমি কেন গেছো? আমি জাস্ট তার চেহারার দিকে তাকাইছিলাম, তার চোখ দিয়ে টলমলে পানি বেরোতেছে, বাট আমি কাঁদতেছি না, আমি জাস্ট আশেপাশে দেখতেছি, মনোভাবগুলো ফিল করার চেষ্টা করতেছিলাম। তো আমাকে রিক্সায় উঠাইলো, উঠানোর পর মেডিকেলে নিয়ে যাবে। এখন আমাকে যে মেডিকেলে নিয়ে যাবে, রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ, রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে ছাত্রলীগ, আমাকে কিভাবে নিয়ে যাবে? তো আমি যেখান দিয়ে রিক্সা যাচ্ছিল পেছনে আরও মানুষ জড়ো হচ্ছিল, আমাকে মেডিকেল নিয়ে যাবে। প্রায় হাউস বিল্ডিং আমার উপর আবার অ্যাটাক হয়, আমাকে রিক্সা থেকে টাইনা হেঁচড়া বের করার চেষ্টা করে, বাট আশেপাশে যারা ছিল ওদের জন্য আর পারে নাই। তো মেডিকেলে নিয়ে গেছে, ওদিন ছিল শুক্রবার, দেশের অবস্থা ভালো না, মেডিকেলে কোনো ডক্টর প্রফেসর কেউ ছিল না, আমার ট্রিটমেন্ট কীভাবে করবে? তো ইমার্জেন্সিতে যে যাইতে ছিল, ওদিন ডিউটি অফিসার ছিল হাফিজুর স্যার, উনি আমাকে অবজার্ভ করে যে তুমি কে, কই থাকো? আমি কথা বলতে পারতেছিলাম না, জাস্ট জিনিসগুলো দেখতেছি। আমার টার্গেট ছিল যে আচ্ছা ডান, আমি বেশি দিন বাঁচবো না, ফাইনাল, বাট আমি এটা শেষ পর্যন্ত দেখবো, হয়টা কি, ফিল করে যাই মৃত্যুটা কি। তো উনি আমাকে অবজারভেশন করে দেখলো যে আমার এখনও চান্সেস আছে। আমাকে বলতেছি তোমার বাবা মার নাম্বার দাও। তা আমি জাস্ট ধীরে সুরে বলছি যে স্যার আমার ফ্যামিলিকে জানায়েন না, আমার মা বাবা মানতে পারবে না।
ওনাদের বয়স হয়ে গেছে, ওনারাও খুব অসুস্থ, ওনারা মানতে পারবে না। তো ওনারা আর কি আমার কলেজের আইডি কার্ড থেকে আমার কলেজে ফোন দেয়, দেন আমার বাসায় ফোন দেয়, বাট ফোন দিতে দিতে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিলো। তো সে আর কি নিজে একটা ডিসিশন নেয়, উনি নিজের ডিসিশন নিয়ে 6 জন প্রফেসরকে ডক্টরকে কল দেয়, ইনস্ট্যান্ট তারা আসে, এসে প্রায় 5-6 ঘন্টা আমার ওটি হয়, আমার সেন্স আসে, আবার সেন্স চলে যায়। ওইটা আবার ওইখানে যে মেডিকেল স্টুডেন্টরা ছিল যারা আর কি শিখছে, ডক্টরি স্টাডি করতেছে, ওদেরকে আমি চিনিও না। আমার ওটি প্ল্যাটফর্মে বা আমাকে যেখানে ইমার্জেন্সি রাখছিল, তারা দূর থেকে আমাকে দেখা, মানে তাদের ইমোশন দেখে আমি নিজেকে আরও আফসোস লাগতেছিল যে শেষ। তখন আমার গেঞ্জিটা কাটা হলো, গেঞ্জি কাটার হওয়ার তখন আমাকে কোনো অ্যানেস্থেশিয়া, কোনো পেইন কিলার দেয় নাই। ডিউটি ডক্টর ডিরেক্ট তার 2টা হাত আমার পেটের ভেতরে একদম ঢুকাই দিছে, ঢুকায় নাড়াচাড়া করতেছে, দেখতেছে ক্ষয়ক্ষতির পরিমাণ, ব্লিডিং কই থেকে হচ্ছে। তা আমি না জিনিসগুলো ফিল করতেছি, অবশ্য না কিন্তু ফিল করতেছি, আমি তাকে দেখতেছি কি মানে সে কিভাবে কাজটা করতেছে, আমি ব্যথা পাইতেছি, আমি ফিল করতেছি, আমার মৃত্যু যন্ত্রণা হইতেছে, কিন্তু আমি তাকে বলার শক্তিটুকু আমার পরিমাণ নাই যে আমি ব্যথা পাইতেছি। আমি জিনিসগুলো জাস্ট দেখতেছি, ফিল করতেছি, চোখ দিয়ে পানি বেরিয়েছে। তো তখন আমি আল্লাহর কাছে তওবা করে নিছি যে আমি বাঁচবো না, যা হয় আল্লাহ ভালো কইরো, আমার অ্যাটলিস্ট বাবা মাকে শক্তি দিও, যাদের তাদের কোল খালি হইতেছে, আমার মাকে স্পেশালি শক্তি দিও। আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পর যখন আমার ওটি হয়, আমাকে আইসিইউতে শিফট করে, তখন আমার গার্ডিয়ানের সাথে আমার দেখা হয় নাই। তখন আবার পুলিশের একটা চলতেছিল, তাদের একটা কাজ, যারা মেডিকেলে ভর্তি ছিল রুগীদের, তারা কিন্তু আটক করতেছিল বিভিন্ন মেডিকেল থেকে। তা আমি যে মেডিকেলে ছিলাম, 1st ফ্লোর, 2nd ফ্লোর, 5th ফ্লোর, প্রত্যেকটা ফ্লোর থেকে সকল আহত স্টুডেন্টদেরকে আটক করে ফেলছে। আমার স্টোরি তখনও তারা জানে না, আমার কাহিনী তারা জানে না যে আমি আইসিইউতে ভর্তি, আইসিইউতে আছি। আমার বাবা মাকেও আমার সাথে দেখা করতে দেয় নাই তখন ডক্টর। তখন ডিবি হারুন এনি হাও মনে হয় জানছে যে একটা স্টুডেন্ট, ছোট একটা বাচ্চা আইসিইউতে ভর্তি উত্তর আধুনিক মেডিকেলে। সে প্রায়, পুলিশের তো গাড়িগুলো অনেক বড় বড় হয়, প্রায় 3-4টা গাড়ি মেডিকেলের নিচে পার্ক, ফুল ভর্তি পুলিশ, তাদের মানে প্রত্যেকজনের কাছে বড় বড় অস্ত্র। আইসিইউর সামনে প্রায় 12 জন, 10-12 জন, আইসিইউর ভেতরে ঢুকছে প্রায় 4 জন। তো উনি জোর করে ঢুকছে, ঢুকার পর আমার সাথে রুডলি বলছে, হ্যাঁ আসছোস, দেখ মনে, বাসা কই, ফ্যামিলি কই, কি করে, কি থাকে। তা আমি না মানে বুঝতেছিলাম না, ডিবি হারুন নিজে, উনি ভিডিও করতেছে আমাকে আর এই কথাগুলো বলতেছে। তা আমি না বুঝতেছিলাম না আমি কই, বা আমার নামটা কি, আমি কই আসি। তো আশেপাশে তাকাইতেছি, দেখি কি দূরের আইসিইউর গেটে আমার বাবা মা আমাকে হাত দিয়ে নাড়াইতেছে, যে মানে হাত দিতে আমি আসি, ভয় পায়ও না। আমি কিন্তু তখন আমার বাবা মাকে দেখি নাই, গেটে দাঁড়ানো, বলতেছে যে আমি আসি। তা আমি জাস্ট বলছি কি যে আমার বাইরে বাবা মা আছে, তাদের সাথে কথা বলেন। উনি কথা বলে নাই, ডিরেক্ট আইসিইউ থেকে বের হয়েছে, বের হয়ে আর ডক্টরের যারা ছিল, ডিজি ডক্টর আইসিইউর, তো উনাকে বলতেছে যে আমরা ওদেরকে গুলি করছি মেরে ফেলার জন্য, ওরা দেশদ্রোহী, ওদেরকে গুলি করছে মেরে ফেলার জন্য, আপনারা কেন চিকিৎসা দিচ্ছেন। তো ডক্টররা তাদের আবার খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল, তাদের মেডিকেল যে আমি যার আন্ডারে ছিলাম, সে আমাকে বলতেছে যে বাবা তুমি তো বাঁচছো, সেন্সে আসছো, আমার মেডিকেল হিস্ট্রিতে আমি তোমার এরকম কেস দেখি নাই, সমস্যা নাই, তোমার বাবা মা পরের সেক্টর, আমি এখন তোমার গার্ডিয়ান। তো তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু শুরুটা হয়েছে তাদের হাতে, সার্ভাইভাল জার্নিটা শুরু হয়েছে তার হাতে, আমি যদি মারাও যাই তাদের হাতেই আমি মারা যাব, তাদের হাতে আমি মারা যাব। তো তারা খুবই স্ট্রেট ফরওয়ার্ডলি বলছে যে না, আমার পেশেন্টকে আমি এরকম হ্যান্ড ওভার করতে পারি না, ইভেন 72 ঘন্টা না গেলে তো আমি আরও পারবো না, ওর সম্পূর্ণ দায়িত্ব আমাদের মেডিকেল কর্তৃপক্ষ, ও যদি মারাও যায় এটা পরেরটা পরে, আপনারা কী করবেন করেন, বাট আমরা চান্স হারাবো না। তো ওনারা বলতেছে যে আচ্ছা ডান, ও যদি মারাও যায় ওর লাশ আমাদেরকে দিবেন, ওর ফ্যামিলিকে দেওয়ার আগেও আমাদেরকে জানাবেন। তো ওনারা চলে যায়, তখন সিভিলে 2 জন গোয়েন্দা রাখা যায় যাতে আমার ফ্যামিলি আমাকে অন্য কোনো মেডিকেলে সুইচ না করতে পারে। তখন প্রতিনিয়ত মেডিকেলে চাপ দিচ্ছিল, প্রেশার ক্রিয়েট করতেছিল প্রশাসন থেকে, রেগুলার আসে আমার জন্য, বাকি পেশেন্টদেরও প্রবলেম হচ্ছিল, তারাও ট্রিটমেন্টের। তো এককালীন আমার ফ্যামিলিকে জানানো হয় যে দেখেন আমরা আর পারতেছি না, আমাদের হাতে এতটুকুই, আপনার ছেলের জন্য বাকি পেশেন্টদের প্রবলেম হচ্ছে, যেটা আর কি আমাদের অ্যাথিস্টের অ্যাগেন্সে। তো আমার ফ্যামিলি অনেক রিকোয়েস্ট করে, আমার বাবা মা কান্নাকাটি করে বলছে যে দেখেন আপনারা সম্পূর্ণ জানেন আমাদের হাতে কিছুই নাই, আপনারা এই সর্বশেষ, অ্যান্ড আপনারা যদি হাল ছেড়ে দেন আমার কিছুই নাই, একটা কাজ করেন আমাদের সামনে আমার ছেলেকে মেরে ফেলেন, অ্যাটলিস্ট আফসোস থাকবে যে আমার ছেলে আমার সামনে মরছে, অন্য কোথাও নিয়ে গেলে আমার ছেলেকে গুম করবে কিনা বা নিয়ে চলে যাবে কিনা, কি হবে না হবে আমি জানবো না, দেখবও না।
তো তারা আর কি আরেকটু মনোবল পায়। পরবর্তীতে আইসিইউ থেকে আমাকে ওই মেডিকেলেরই খুব প্রাইভেট একটা ক্যাবিনে শিফট করে। তো ওইখানে ছিলাম কিছুদিন। তো পরবর্তীতে সরকার পতনের অনেক আগে 19শে জুলাই 5 আগস্ট মাঝখানে কিন্তু অনেক একটা ডিফারেন্ট। এই সময়টা আমার ফ্যামিলি আমি কিভাবে কাটাইছি, আমার ফ্যামিলিকে টার্গেট করা হয়েছে, আমার বাসা টার্গেট করা হয়েছে, মেডিকেলকে টার্গেট করা হয়েছে, সবাইকে টার্গেট করা হয়েছে। মেডিকেল থেকে কোনোভাবে আমার ফ্যামিলির, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমার ফ্যামিলির এত ক্যাপাবেলও ছিল না যে এতদিন মেডিকেলে রাখার পরও আমার মেডিকেল মানে চিকিৎসাটা কন্টিনিউ করা। তারপর আমাকে বাসায় নিয়ে আসে আত্মীয় স্বজনের কাছ থেকে। আমার ফুপিরা, মামারা, চাচারা আমার পাশে ছিল, তখন ব্যাংকিং নেটওয়ার্ক সিস্টেম সব ফল। আমাকে হেল্প কে করবে? পরবর্তীতে আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার আগে আমার মেডিকেলের বিলগুলো যে ক্লিয়ার করে ওগুলো আমার বাবাই ক্লিয়ার করে, সব প্রাইভেটলি সব হয়। মেডিকেল থেকে আর কি তারা সম্পূর্ণ ট্রিটমেন্ট দিচ্ছে, কোনো আর কি সে করে নাই আর কি, কোনো স্যাক্রিফাইস করে নাই, কনসিডার করে নাই। তো প্রায় প্রথম রাতে আমার ওটি বাবদ সব কিছু মিলে প্রায় 1.5 লাখ টাকা দেওয়া হয়। আর আমি মেডিকেলে ছিলাম প্রায় 10-12 দিন, প্রায় আমার 4.5 লাখ টাকা মেডিকেলে দেওয়া হয়েছে। তো এগুলো দেওয়ার পর আমার বাবার মেরুদণ্ড শেষ। তো আমার ফ্যামিলি নিঃস্ব হয়ে যায়। তো কোনো মতো আমার মেডিকেল থেকে লুকিয়ে আমি বাসায় আসার পর আমার ফ্যামিলি বাসায় হামলা হয়, কয়েকবার হামলা হয়। তখন ডাকাতের উপদ্রব বেড়ে যাইতেছিল। তখন বিভিন্ন নেতাকর্মীদের বাসায়, আহতদের বাসায় আপনার আগুন ধরে দিতেছিল। জাস্ট আমার জন্য, আমার জয়েন্ট ফ্যামিলি, জাস্ট আমার জন্য আমার বাসার যে বাকি রিলেটিভ ছিল, আমার চাচারা, তারা বাসা ছেড়ে চলে যায়। আমার জন্য আমার ফ্যামিলির এত বড় স্যাক্রিফাইস, তারা বাসায় থাকতে পারতেছে না। আমার জন্য আমার ফ্যামিলি যেতে পারতেছে না। আমাকে নিয়ে কই যাবে, কোথায় যাবে, আমাকে কই লুকাবে? ওই মুহূর্তে জাস্ট আমি, আমার বাবা, আমার আম্মু, আমার বাসায় একা ছিলাম। সবাই চলে গেছে। তখনও আমার মানে পেটে স্টিচেস, বড় বড় স্টিচেস, শিলাই এখনও কাটা হয় নাই, ইনফেকশনের চান্স আছে। আমি প্রতিনিয়ত একটা মৃত্যু যন্ত্রণা, ব্যথার ফিল করি। কিন্তু আমি আমার বাবাকে বলতে পারতেছিলাম যে বাবা আমার ব্যথা হচ্ছে, খারাপ লাগছে, আমাকে মেডিকেলে আবার নিয়ে যাও। কিন্তু আমি জানি আমার বাবার সিচুয়েশন। আমি বাসায় প্রায় একটা মরার জন্য একটা প্রিপারেশন নিয়ে ফেলছি। যদি আল্লাহ আমাকে মৃত্যু দেয় আলহামদুলিল্লাহ, আমার জন্য আমি আর আমার ফ্যামিলিকে ট্যাম্পার আর কোনো কিছুর মধ্যে আমি টানতে চাই না। শেষ, আল্লাহ আমাকে নিয়ে যাও। তখনও দেশ স্বাধীন হয় নাই। এরকম ঝামেলা, থ্রেট, কষ্ট করতে 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 অ্যাটলিস্ট 5ই আগস্ট, যেটা আনকোইন্সিডেন্সলি এই দিনটা ক্রিয়েট হয়, আমি শুনতে পাই যে না র্যালি হচ্ছে, সবাই যাচ্ছে, ইভেন অনেক ভাইরা মারা যাচ্ছে, আমারই রিলেটিভরা আহত হচ্ছে শুনতেছি। আমি বাসায় বসে বসে কান্না করতেছি। 6টার সময় শুনি যে না, সরকার পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ত্যাগ করছে, সবাই এখন সেফ। তখন আমার যে একটা মনে হয়েছে যে না আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এখন মরে গেলে কোনো আফসোস নাই। অ্যাটলিস্ট আমরা যদি বাইসে থাকতাম বা সরকার যদি থাকতো, দেখা গেছে আমরা হইতাম দেশের সবথেকে বড় টেররিস্ট। আমাদের দিনগুলো হয়তো অন্য জায়গায়, আয়না ঘরে। তো ওই যে একটা খুশি, আমি যে আমার আম্মুকে ধরে কান্না করছি, আমি যে আমার একটা বোন আছে, আমরা এক ভাই এক বোন, বোনরে কল দিয়ে বলছি ওর শ্বশুর বাড়িতে শেষ, সব কিছু শেষ, এবার শান্তি, একটু ঘুমাবো, একটু তুই ঘুমাইস। বাবা মা কত দিন যে ঘুমায় না, ওদের চেহারা দেখলে আমার মনে কি যে না, আমার মনে হয় আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে এটা বৃথা, শুধু পাঠাইছে। আমি না আসলে হয়তো এই দিন ক্রিয়েট হইতো না। আমি ওই দায়বদ্ধ থেকে নিজেকে মুক্ত করতে পারছি যে না, অ্যাটলিস্ট তোমাদের আমার জন্য আর টেনশন করতে হবে না। তারপর থেকে হয়তো বা আমার চিকিৎসাটা আমি আরেকটু ভালোভাবে করতে পারছি, অ্যাটলিস্ট ওপেনলি করতে পারছি, এরকম লুকিয়ে টেররিস্টের মতো করা লাগে নাই। তারপর থেকে বিভিন্ন আর কি সংস্থা, ফাউন্ডেশন ক্রিয়েট হয়, সবার খোঁজ খবর নেয়। বাট আমার তো জাহেসেলের হয়ে গেছে। তো স্বাস্থ্য উপকমিটি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে সিএমএইচ রেফার করে, ওখানে যাই, ওখানে চিকিৎসা নেই। ওইখান থেকেও আর কি যতটুকু করা যায়, কারণ আমার এমন একটা কন্ডিশন, আমার ডান পাশের কিডনি ড্যামেজ, এখনও ভেতরে আরও সেটার উপরে বুলেট আছে। আর যে কিডনি ড্যামেজ, ওইখানে প্রায় 18 থেকে 22টা বুলেট শুধু কিডনিতে। আর দাড়ি বুড়িতে সব কেটে কেটে বাদ দিছে, ছড়াগুলি যেগুলো, ওগুলো কেটে কেটে বাদ দিছে। বিকজ গান পাউডার যেখানে লাগে ওখানে মাংস স্পেশি জয়েন হয় না, আর এখানে তো ভেতরের খুব সেন্সিটিভ পার্ট, এই জন্য কেটে বাদ দিয়ে দিছে। তো ওইখান থেকে যে ধীরে ধীরে রিকভার করার যে জার্নিটা, এখনও স্টিল আমার চিকিৎসার কোনো আমি ফলো আপ পাচ্ছি না। মানে আমার আদৌ প্রপার কোনো ট্রিটমেন্ট হবে কি না, এখন দিন দিন আরও মেন্টালি একটা চাপ লাগে, যে নিজেকে একটা দায়বদ্ধতা লাগে যে দেশের জন্য এত কিছু করছি, এত সংগ্রাম করলাম,
আদৌ কি দেশটা কি ওই পূর্ণ স্বাধীনতা পাবে বা ওই পূর্ণ মোটিভটা পাবে? বিকজ দিন দিন যা দেখতেছি এখন আমাদেরকে নিয়ে কত রকম প্রতিবন্ধকতা আসতেছে, কথা আসতেছে। ভাই আমাদের ইন্টেনশনটা তো ক্লিয়ার ছিল, যাদের হাতে আমরা দেশ ছাড়ছি, যাদের জন্য আমরা আশা ছিলাম, আমাদের সব কিছু পুশ করে আমরা ব্যাকে চলে গেছি, তোমরা যাও, তোমাদেরকে আগায় দিছি। এখন ওদের হয়তো কিছু গাফলতার জন্য বা ওদের কিছু প্রতিবন্ধকতার জন্য আমরা ওরকম মানে এক্সপেক্টেড ওয়াইজ রেজাল্ট আমরা পাই নাই। তা আমাদের হাতে সময় আছে, আশাবাদী, যেই দেশটা হয়তো বা দেখছি যেরকমভাবে পরিকল্পিত মানে কল্পনা করছি ওই দেশটা পাবো। আমি ছোটোবেলা থেকে ব্যবসা মাইন্ডের, বিজনেস মাইন্ডের। আমার চাকরি দিন আমি এডুকেটেড হব, আমি সার্টিফাইড হব, আমার হায়ার স্টাডির প্রতি আমার প্ল্যান আছে, কিন্তু মেইন আমার ফোকাস হচ্ছে বিজনেস, ব্যবসা রিলেটেড কিছু করতে হবে, ব্যবসা সুন্নত। আমি 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 একটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলির ছেলে। তো ওই ক্ষেত্রে যখন দেখতেছি যে না আমার বাবা শেষ, উনি অলরেডি টায়ার্ড, আমার আরও লং জার্নি পড়ে আছে। ইভেন আমি আমার ফ্যামিলির একটা মাত্র ছেলে, আমার বাবার একমাত্র ছেলে, আমার অনেক রেসপন্সিবিলিটি, তারা আমার জন্য ক্ষয় হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। এখন আমার টার্ন, আমি যদি এখন না করতে পারি কখনোই করতে পারবো না। আমি প্রায় অপারেশন মানে 19শে জুলাইয়ের পর প্রায় 1.5 থেকে 2 মাস পর আমি একটা ছোট্ট একটা ফুড কার্ট দিই। আমার মোটিভ ছিল আমারটা আমার দেখতে হবে, কে আমাকে কি দিল না দিল আমি দেখবো না। বিকজ দেখা গেছে দিন শেষে আমি কারো করোনায় বাঁচবো, কারোর জন্য বসে থাকবো, এরকম মেন্টাল সেট আমার না। যেখানে আমার এত বড় বড় সার্জারি হয়েছে, আমার কিডনি ড্যামেজ, আমি বিপি লো হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু আমার তখনও শরীরে ব্লাডের স্বল্পতা ছিল, আমি সেন্সলেস হয়ে যাই। সেই মুহূর্তে একটা ছোট্ট ফুড কার্ট ক্রিয়েট করা রেগুলার, আমার তখন এত পুঁজি ছিল না যে আমি একটা হেল্পিং হ্যান্ড করব। রেগুলার আমি আমার বাসা থেকে মালসামারে নিয়ে যেতাম, ওটা ছিল 7 নম্বর, মালসামারে নিয়ে যেতাম প্রায় 20 কেজি 25 কেজি, যেখানে আমার হাফ কেজি থেকে 1 কেজি নেওয়া বারণ ছিল। কখন যেন ভেতরে শিলাই টান লাগে, আমি আমার ভেতরের মনের যে একটা শক্তি, ওই শক্তিতে নিজের দায়বদ্ধতায় আমি এই 20 কেজি 30 কেজির ওজন ওয়েট ক্যারি করছি। আমার কাছে ওরকম ভাড়া ছিল না, ট্রান্সপোর্টেশন কস্ট ছিল না যে রেগুলার রিক্সা দিয়ে যাতায়াত করব। অনেকগুলো রাস্তা আমি নিজে পার করছি, শুধু নিজেকে শক্ত করার জন্য, নিজেকে স্টাবলিশ করার জন্য, যাতে আমার কারোর কাছে ঠেকতে না হয়। অলরেডি ঠেকে গেছি দেশের কাছে, আত্মীয় স্বজনের কাছে, অনেকের কাছে, আর যাতে ঠেকতে না হয়। তো তারপর আমার যখন দেখতেছি যে না আমার ফুড কার্টটা মোটামুটি রানিং চলতেছে, আমি ব্যবসা জিনিসটা বুঝতেছি, যেখানে মানুষ ব্যবসা বুঝতে অনেক টাইম লাগে আমি বুঝতেছি। তো তখন আর কি বহিরাগত কিছু কারণে আমার ওই ফুড কার্টটা একটা মাত্র সম্বল, আমার লাস্ট পুঁজি, ওটাও ভেঙে দেওয়া হয়। তা আমি পুরো নিশ্চয় হয়ে যাই। তো ওইটা থেকে অনেক মতভেদ হয়, অনেক কিছু কথা সামনে আসে, বাট দিন শেষে আমি কেমন আছি সেটা কিন্তু কেউ দেখে না। ফেসবুকে নেটিজেনে সবাই পোস্ট করতেছে আমাকে নিয়ে, আহাজারি দিতেছে, বাট আমি কেমন আছি সেটা কিন্তু কেউ দেখে নাই। আমি কি ফিল করছি, আমার স্বপ্ন, আমার গোল সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার বাঁচা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, কিন্তু আমি চাচ্ছিলাম কিছু ক্রিয়েট করতে, যাতে আমার ফ্যামিলি অ্যাটলিস্ট স্টার্ট করতে পারে আবার নতুন বিগিনিং থেকে। কিন্তু আমি নিঃস্ব, ওইটাও আমার স্বপ্ন শেষ, ওটা বেঁচে থেকেও মরে যাওয়ার সমান। তারপর নিজেকে একটু শক্ত করে, বড় ভাইয়ারা ছিল, আমাদের পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান, উনি ছিল, ওনার হেল্পে দেখছে যে আমি কি পজিশনে আছি, কি সিচুয়েশনে আছি, কি স্ট্রাগলে আছি। তো তাদের মাধ্যমে আমি আর কি রাজলক্ষ্মীতে এখন একটা ছোট্ট, অনেক স্ট্রাগলের পর একটা ছোট্ট ফুড কর্নার দিছি। তো এখন আর কি ওইটার ভিতরে ফোকাস দিচ্ছি। আর আমি এখন এসএসসি ক্যান্ডিডেট, তো এইচএসসি দিচ্ছি আর কি, ওদিকে একটু ফোকাস দিচ্ছি। আমার ফাইন্যান্সিয়ালি ফিজিক্যাল কন্ডিশন ওরকম একটা স্টেবল না, সব মিলিয়ে একটা মানসিক চাপের মধ্যে আছি।